চট্টগ্রাম বন্দরে কন্টেইনার পরিবহনকারীদের টানা ধর্মঘট ৪ অক্টোবর পর্যন্ত স্থগিত ঘোষণা। পুলিশ কমিশনারের বাসভবনে সমঝোতা বৈঠক। ৭ তারিখে ঢাকাতে যে মিটিং আছে সেই মিটিংয়ে আলোচনায় কোনো ফলপ্রসূ না হয় তাহলে আমরা পুনরায় আমাদের কর্মসূচি আমরা ফিরিয়ে আনব। দেশের অর্থনীতির চাকাকে সচল রাখার স্বার্থে, দেশের স্বার্থে সবাই মিলে একযোগে কাজ করার জন্য তারা এই ধর্মঘট প্রত্যাহার করছে। ধর্মঘটে অর্থনীতির ব্যাপক ক্ষতি, তৈরি পোশাকের অর্ডার বাতিলের শঙ্কা। এখানে তো হাজার হাজার কোটি টাকা লস হবে। এই কস্ট যারা এর পিছনে দায়ী তাদের কাছ থেকে আমাদেরকে আদায় করে দিতে হবে। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি ফয়সাল মোর্শেদ এবং আমি কাজল আব্দুল্লাহ। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। কানাডা ও যুক্তরাষ্ট্র সফর শেষে বিকেলে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিমানবন্দর থেকে গণভবন পর্যন্ত গণসংবর্ধনা দেবে আওয়ামী লীগ। খুব শিগগিরই দেশের কওমি মাদ্রাসাগুলোকে স্বীকৃতি দেবে সরকার, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। তরুণদের সঠিক ধর্মীয় শিক্ষা দেওয়ার আহ্বান। সারা দেশে 37তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত। 1200 আসনের বিপরীতে প্রায় 2.5 লাখ পরীক্ষার্থী। ঢাকা বিশ্ববিদ্যালয় গ ইউনিটের অসম্পূর্ণ প্রশ্নপত্রে ক্ষোভ। রাজধানীতে সিটি কর্পোরেশনের গাড়ি চাপায় মারা গেলেন বিজিবি সদস্য। পূর্ব গোরান এলাকা থেকে এক হোটেল ব্যবসায়ী লাশ উদ্ধার। শ্রী ভগবতী মহামায়া তুমি ত্রিগুণাত্মিকা। আজ শুভ মহালয়া। শঙ্খের ধ্বনি আর চণ্ডী পাঠের মধ্য দিয়ে দেবী দুর্গাকে মর্তে আবাহন ভক্তদের। দশমীতে রাত 9টার মধ্যে বিসর্জনের আহ্বান পূজা উদযাপন পরিষদের। চট্টগ্রাম বন্দরে কন্টেইনার পরিবহনকারীদের টানা ধর্মঘট 4 অক্টোবর পর্যন্ত স্থগিত ঘোষণা করা হয়েছে। সকালে পুলিশ কমিশনারের বাসভবনে সমঝোতা বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। কন্টেইনার পরিবহনে ওজন স্কেল 42 টন পর্যন্ত নির্ধারণ করে দেয় এই ধর্মঘট স্থগিতের সিদ্ধান্ত নেয় প্রাইম মুভার মালিক চালক কর্মচারী সমিতি। তবে এর বেশি ওজন বহন করলে 2000 টাকা জরিমানা দিতে হবে আমদানিকারকদের। এই সিদ্ধান্ত মেনে নেয় তারা। এর আগে গত রাতে জেলা প্রশাসকের বাসভবনে বৈঠক করেন আন্দোলনকারীরা। এ সময় প্রাইম মুভার মালিক চালক কর্মচারী সমিতি তাদের বিভিন্ন সমস্যা ও দাবি জেলা প্রশাসকের কাছে তুলে ধরেন। কিন্তু রাতের ওই বৈঠক কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়। গত সোমবার থেকে 7 দফা দাবিতে প্রাইম মুভার চলাচল বন্ধ রাখে সংগঠনটি। প্রাইম মুভার মালিক চালক কর্মচারী সমিতির ধর্মঘটের সঙ্গে একাত্মতা প্রকাশ করে জেলা সড়ক পরিবহন মালিক সমিতি বৃহত্তর চট্টগ্রামে অনির্দিষ্টকালের যে ধর্মঘটের ডাক দিয়েছিল তাও প্রত্যাহার করে নেওয়া হয়। তাদের যে সমস্যার বিষয়গুলো উত্থাপন করেছে, সমস্যাগুলো আমরা অনুধাবন করতে পেরেছি এবং সরকারের কাছে এটি যথাযথভাবে উপস্থাপন করা হবে। দেশের অর্থনীতির চাকাকে সচল রাখার স্বার্থে, দেশের স্বার্থে সবাই মিলে একযোগে কাজ করার জন্য তারা এই ধর্মঘট প্রত্যাহার করছে এবং এই বিষয়ে আগামী 4 তারিখে বিস্তারিত আলোচনার মাধ্যমে এটি সমাধান হবে বলে আমি এবং আমরা সবাই বিশ্বাস করি। 7 তারিখে ঢাকাতে যে মিটিং আছে সেই মিটিংয়ে সুলসেরা আলোচনা হবে। সে আলোচনায় যদি আমাদের পক্ষে আসে তাহলে ইনশাল্লাহ এটা চলবে। আর যদি ওখানে আলোচনায় কোনো ফলপ্রসূ না হয় তাহলে আমরা পুনরায় আমাদের কর্মসূচি আমরা ফিরিয়ে আনব। পরিবহনকারীদের ধর্মঘট স্থগিতের পর বন্দর থেকে কন্টেইনার খালাসের জন্য অপেক্ষমান রয়েছে লরিগুলো। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী কমল দে। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। কমল। ধন্যবাদ ফয়সাল।
4 দিন অচল অবস্থা অবসান ঘটার পর আস্তে আস্তে সচল হতে শুরু করেছে দেশের প্রধানতম সামুদ্রিক বন্দর এই চট্টগ্রাম বন্দর। আপনি জানেন যে ঠিক একটার আগে করে কিন্তু পুলিশ কমিশনার বাসভবনে যে বৈঠক অনুষ্ঠিত হয়েছিল, সমঝোতা বৈঠক, সেই সমঝোতা বৈঠকে ধর্মঘট স্থগিত হওয়ার পরে আমরা দেখেছি বিশাল আকৃতির প্রাইম মুভারগুলো, অর্থাৎ যেগুলো কন্টেনার বহন করে সেগুলো বন্দরে ঢুকতে শুরু করেছে। আমি যে এখন যে অবস্থানে দেখানোর সুযোগ দেখাচ্ছি আপনাদেরকে, এটি মূলত বন্দরের সিসিটি গেট 2, যে গেট দিয়ে মূলত লরিগুলি বা ট্রেলারগুলি প্রবেশ করে বন্দরের অভ্যন্তরে, এরপর তারা কন্টেনার বহন করে আবার এই গেট দিয়ে বেরিয়েছে। আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি ধর্মঘট প্রত্যাহার হওয়ার পরে কিন্তু বিপুল সংখ্যক প্রাইম মুভার বন্দরের অভ্যন্তরে প্রবেশ করেছে এবং প্রবেশ করার পর তারা কিছু কিছু কন্টেনারও কিন্তু তারা বোঝাই করে নিয়েছে। অর্থাৎ জানেন যে শুক্রবার জুম্মার নামাজ শেষ হওয়ার পরে কিন্তু এই কন্টেনার বাহী লরিগুলো বন্দর থেকে বেরিয়ে আসবে এবং সেগুলো আবার চলে যাবে তাদের গন্তব্যস্থান। বিশেষ করে চট্টগ্রাম বন্দরে যে আশপাশে 17টি আইসিডি রয়েছে, সেই আইসিডির পাশাপাশি রাজধানী ঢাকা সহ অন্যান্য যেখানে শিল্প কারখানায় কাঁচামাল নিয়ে চলে যাবে। ঠিক একইভাবে আইসিডিগুলি থেকেও ঠিক একই ধরনের কাজে পণ্য, রপ্তানিযোগ্য পণ্য নিয়ে তারা বন্দরে প্রবেশ করবে। এক্ষেত্রে আমরা কথা বলেছিলাম বন্দর কর্মকর্তাদের সাথে। বন্দর কর্মকর্তারা আমাদেরকে নিশ্চিত করেছেন তারা যাতে এখন যে কন্টেনার জট চলছে সেই কন্টেনার জট নিরসন করার জন্য যা যা করা প্রয়োজন তাদের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে। বিশেষ করে পণ্যের শুল্ক দ্রুত গতিতে করার জন্য কাস্টমস কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানানো হয়েছে। একইভাবে যাতে ডেলিভারি প্রক্রিয়া দ্রুত গতিতে করা হয় সেই ব্যাপারে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে বন্দর কর্মকর্তারা আমাদেরকে জানিয়েছেন। বন্দর কর্মকর্তারা বলছেন যেহেতু ধারণ ক্ষমতার বেশি কন্টেনার বন্দর অবস্থান করছে, তাই তারা চেষ্টা করবেন দ্রুত গতিতে কন্টেনারগুলো খালাস করে দিয়ে যেন পরিস্থিতি স্বাভাবিক করে নিয়ে আসা হয়। তবে অপরদিকে যারা বন্দর ব্যবহারকারী রয়েছেন বা শিপিং এজেন্ট রয়েছেন তারা বলছেন আমাদের কাছে যে জট সৃষ্টি হয়েছে সেই জট কাটাতে কমপক্ষে 15 থেকে 20 দিন সময় লেগে যাবে। কারণ একে তো ঈদের 7 দিনের বন্ধ ছিল, সে বন্ধের সময় যে জট, এরপরে 4 দিনের জট, সব জট মিলে একটা যে ভয়াবহ পরিস্থিতি ধারণ করেছিল, হয়তো সাময়িকভাবে সে পরিস্থিতি উত্তরণ ঘটবে, কিন্তু তার যে নেতিবাচক প্রভাবটি সেই নেতিবাচক প্রভাবটি আরো 20 দিন থেকে কমপক্ষে 1 মাস তাদেরকে বহন করতে হবে বলে ব্যবসায়ীরা আমাদেরকে জানিয়েছেন। তারপরে বলছেন তারা সাধুবাদ জানিয়েছেন এই যে ধর্মঘট তারা স্থগিত করেছেন, তারা বলছেন হয়তো এখন পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে। তো এখন পর্যন্ত আমার কাছে এ ছিল চট্টগ্রাম বন্দর থেকে সর্বশেষ। পরিবহনকারীদের ধর্মঘট স্থগিতের পর বন্দর থেকে কন্টেনার খালাসের জন্য অপেক্ষমান রয়েছে লরিগুলো। সে ব্যাপারে জানাতে চট্টগ্রাম থেকে আমাদের সাথে সরাসরি যোগ দিয়েছিলেন সহকর্মী কমল দে। এদিকে 4 দিনের টানা ধর্মঘটে এরই মধ্যে ব্যাপক ক্ষতি হয়েছে দেশের অর্থনীতিতে। ধর্মঘটের কারণে চট্টগ্রাম বন্দরে আটকা পড়েছে হাজার হাজার কন্টেনার। আটকা পড়া এসব কন্টেনারের উপর অতিরিক্ত চার্জ আরোপ করতে যাচ্ছে আন্তর্জাতিক শিপিং ব্যবসায়ীরা, যার পরিমাণ হবে কন্টেনার প্রতি প্রায় $100। এই অবস্থায় বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। মেঘনা ও গোমতী সেতু থেকে স্কেলিং সিস্টেম তুলে দেওয়া সহ 7 দফা দাবিতে প্রাইম মুভার টেইলার মালিক শ্রমিক ঐক্য পরিষদের ডাকে গত 4 দিনের ধর্মঘটে চট্টগ্রাম বন্দরে ভয়াবহ কন্টেইনার জট দেখা দিয়েছে। ফলে বন্দর কর্তৃপক্ষ ধারণ ক্ষমতার অন্তত 4000 বেশি কন্টেইনার ইয়ার্ডে রাখতে বাধ্য হয়। এত মাল্টি সেক্টরাল স্টেক হোল্ডার এখানে অংশীজন আছে, কেউ একজনও যদি একটু তার যে কর্তব্য আছে, তার যে দায়িত্ব আছে সেটি থেকে একটু বিরত হলে পরে চট্টগ্রাম বন্দর এর পরিসংখ্যানে গড়মিল হয়ে যায় এবং আমরা এখন এরকম অতিরিক্ত কন্টেইনারের সংখ্যায় ভুগছি। কন্টেইনার আনা নেওয়া বন্ধ থাকায় 8টির বেশি জাহাজ অনেকটা খালি অবস্থায় বন্দর ছেড়ে গেছে। এই অবস্থায় কন্টেইনারের উপর অতিরিক্ত চার্জ আরোপের চিন্তা করছে কন্টেইনারের মালিক আন্তর্জাতিক শিপিং ব্যবসায়ীরা। প্রথম ইম্প্যাক্ট হবে শিপিং এর উপরে সারচার্জ বসবে এবং ডেলিভারি ডিলে হলে কিন্তু বন্দরের মাসুল দেওয়া, শিপিং লাইনের মাসুল হিসাব করলে এবং ডিপোর মাসুল হিসাব করলে এই যে আমদানির উপর যে কতটুকু বিরূপ প্রতিক্রিয়া হবে এই মুহূর্তে বলা খুব মুশকিল, বাট আমরা সবাই শঙ্কিত। আর ধর্মঘটের কারণে সবচেয়ে বিপাকে পড়েছে দেশের তৈরি পোশাক শিল্প খাত। 1-1.5 মাস পরে ফ্যাক্টরিগুলো দেখবেন যে হয়তো বেতন দিতে পারতেছে না, ওভারটাইম দিতে পারতেছে না, হয়তো একটা শ্রমিক একটা অসন্তোষের সৃষ্টি হবে। তখন কিন্তু এই ফ্যাক্টরি মালিককে, এই পোশাক শিল্পের মালিককে এই দায়িত্ব বহন করতে হবে। বর্তমানে চট্টগ্রাম বন্দরে দেশি বিদেশি 114টি জাহাজ অবস্থান করছে আর কন্টেইনার রয়েছে 40,250টি। সময় সংবাদ, চট্টগ্রাম। ধর্মঘটে শুধু চট্টগ্রাম বন্দরে কন্টেনার জট নয়, দেশের সার্বিক আমদানি রপ্তানি বাণিজ্যেও এর বিরূপ প্রভাব পড়তে শুরু করেছে। সময় মতো পণ্য রপ্তানি করতে না পারায় তৈরি পোশাকের অর্ডার বাতিলের শঙ্কা দেখা দিয়েছে। বিস্তারিত জানাচ্ছেন হাজেরা শিউরি।
দেশের সিংহভাগ পণ্য আমদানি রপ্তানি হয় চট্টগ্রাম বন্দর দিয়ে। আর প্রধান রপ্তানি পণ্য তৈরি পোশাক বেসরকারি আইসিডিগুলো থেকে কন্টেনারে ভরে প্রাইম মুভারে করে নেওয়া হয় চট্টগ্রাম বন্দরে। গার্মেন্টস পণ্য রপ্তানিতে প্রতিটি দিন যেখানে গুরুত্বপূর্ণ সেখানে প্রাইম মুভার ধর্মঘটে গত 4 দিন কোনো পণ্য শিপমেন্ট না হওয়ায় ব্যাপক ক্ষতির মুখে পড়েছে পোশাক শিল্প মালিকরা। আমার জন্য তো একটা মিনিট অনেক ইম্পর্টেন্ট মিনিট, সো এখানে তো হাজার হাজার কোটি টাকার লস হবে। এই কস্ট সরকারের বিয়ার করতে হবে, অথবা যারা এর পিছনে দায়ী তাদের কাছ থেকে আমাদেরকে আদায় করে দিতে হবে। এদিকে আইসিডিতে বিপুল পরিমাণ রপ্তানি পণ্য আটকা পড়ায় এসব পণ্যের শিপমেন্টে ব্যাপক চাপে পড়েছে পণ্য পরিবহনের সাথে যুক্ত ফ্রেট ফরওয়ার্ডাররা। এখনকার যে শিপমেন্টের যে চাপটা, এটা কাটায় উঠতে একটা দীর্ঘদিন সময় লেগে যাবে। বন্দরের যে ক্যাপাসিটি অলরেডি তার উপরে অতিরিক্ত প্রেসার আমরা দেখতে পাচ্ছি। নতুন করে যে জাহাজগুলো আসতেছে সেই কন্টেনারগুলো যখন বন্দরে আপনার ডিসচার্জিং হবে, সেগুলোর আবার নতুন করে আরেকটা প্রেসার। বৃহস্পতিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে বিসিসিআই জানায় 4 দিনের ধর্মঘটে কমপক্ষে 200 কোটি টাকার ক্ষতি হয়েছে। হাজারে শিউলি, সময় সংবাদ, ঢাকা। যুক্তরাষ্ট্র সফর শেষে আজ দেশে ফিরছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেল 5:20 বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন তিনি। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র সময় সকাল 10:30টায় ওয়াশিংটনের ডালাস আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এমিরেটস এয়ারলাইন্সের একটি বিমানে করে দুবাই হয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হন প্রধানমন্ত্রী। এই সময় বিমানবন্দরে তাকে বিদায় জানান ছেলে সজীব ওয়াজেদ জয় ও পুত্রবধূ ক্রিস্টিনা। এদিকে দেশে ফিরলে প্রধানমন্ত্রীকে গণসংবর্ধনা দেওয়ার প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ। দলের নেতাকর্মীরা বিমানবন্দর থেকে গণভবন পর্যন্ত রাস্তার দুপাশে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা ও শুভেচ্ছা জানাবেন। কানাডা ও যুক্তরাষ্ট্রে 17 দিনের সফর শেষে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই মুহূর্তে হযরত শাহজালাল বিমানবন্দর টার্মিনাল এলাকায় আছেন আমাদের রিপোর্টার দেবাশিস রায়। সেখানকার সবশেষ খবর জানতে আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। দেবাশিস। কাজল, আপনি জানেন যে আজ প্রায় 16 দিন পরে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং এরই মধ্যে কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা গুরুত্বপূর্ণ কয়েকটি কাজে অংশ নিয়েছিলেন বিদেশে। এবং বিদেশে বলতে আমরা যদি স্পেসিফিক্যালি বলি যে তার কানাডা এবং যুক্তরাষ্ট্র সফরের মধ্যে কিন্তু এবার বেশিরভাগ সময়ই কেটেছে যুক্তরাষ্ট্রে এবং তার সঙ্গে তার কিছু ব্যক্তিগত কাজও ছিল। সেই কাজগুলো সেরে কিন্তু আজকে তিনি বিকেল 5:20 হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছবেন বলে আমরা এতক্ষণ পর্যন্ত মোটামুটি জানতে পেরেছি। এবং আপনাকে পাশাপাশি জানাতে পারি যে এবারে 71তম জাতিসংঘের সাধারণ অধিবেশনে প্রধানমন্ত্রী যোগ দিয়েছেন এবং প্রধানমন্ত্রী যোগ দিয়ে সেখানে বাংলায় ভাষণও রেখেছেন। পাশাপাশি কিন্তু বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে বিশেষ অবদান এবং নারীর উন্নয়নের ক্ষেত্রে ব্যাপক অবদানের জন্য কিন্তু তাকে এবার প্ল্যানের 50-50 এবং এজেন্ট অফ চেঞ্জ অ্যাওয়ার্ডেও এরই মধ্যে ভূষিত করা হয়েছে বিশ্ব দরবারে। এবং আমরা জানি যে কানাডায় ওনার যে সফরটি ছিল, বিশেষ করে গ্লোবাল ফান্ড কনফারেন্সে অংশ নেওয়ার পাশাপাশি কিন্তু কানাডার বর্তমান প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে উনি দ্বিপাক্ষিক বৈঠক করেছেন, তার হাতে তুলে দিয়েছেন বাংলাদেশের মুক্তিযুদ্ধের সনদ। সেটি একটি গুরুত্বপূর্ণ এবারের সফরের একটি দিক ছিল। পাশাপাশি কিন্তু আমরা বলতে পারি যে এবারে জাতিসংঘ সাধারণ অধিবেশনের পাশাপাশি কিন্তু উনি নিউ ইয়র্কে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বৈঠকে অংশগ্রহণ করেছেন, কথা বলেছেন ওখানে সাংবাদিক সম্মেলনে। এবং সবশেষ আমরা যতটুকু জানতে পেরেছি যে এই সব দাপ্তরিক কাজগুলি শেষে কিন্তু তিনি তার জন্মদিন উপলক্ষে তার ছেলে সজীব ওয়াজেদ জয় ভার্জিনিয়াতে থাকেন উনি, এবং সেখানেও প্রধানমন্ত্রী 2-3 দিন অতিবাহিত করেছেন। এবং সবশেষ কিন্তু তিনি 26 তারিখ তার আসার কথা থাকলেও সেটি পরবর্তীতে পরিবর্তিত হয় এবং পরিবর্তিত হয়ে আজ বিকেল 5:20 নির্ধারিত হয়েছে। এবং সেই অনুযায়ী কিন্তু এখন পর্যন্ত বিশেষ করে এই ভিভিআইপি টার্মিনাল এলাকায় সব ধরনের প্রস্তুতি কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ প্রধানমন্ত্রী নিরাপত্তার দায়িত্বে যারা থাকেন সেই বাহিনীগুলো কিন্তু তৎপরতার সঙ্গেই সেগুলো গুছিয়ে নিচ্ছেন, বিশেষ করে প্রস্তুতি পর্বটা। পাশাপাশি আপনাকে যদি বলি যে আসলে প্রধানমন্ত্রীর এবারের যে ফিরে আসা এই সাফল্যকে আসলে অভিবাদন জানানো, সেজন্য কিন্তু 14 দল এবং সরকারি দল আওয়ামী লীগের পক্ষ থেকে কিন্তু বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। পাশাপাশি আমরা বলতে পারি যে এই টার্মিনাল থেকে, বিশেষ করে ভিভিআইপি টার্মিনাল থেকে বের হওয়ার পরে গণভবন পৌঁছানো পর্যন্ত 8টি পয়েন্টে দলের পক্ষ থেকে তাকে গণ অভ্যর্থনা জানানো হবে এবং এই পয়েন্টগুলিতে কিন্তু নেতাকর্মীরা মোতায়েন থাকবেন এবং নেতাকর্মীরা ফুল ছিটিয়ে এবং ফুলের পাপড়ি ছিটিয়ে কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিবাদন জানাবেন বাংলাদেশে। আমরা আরো একটি তথ্য যোগ করতে চাই যে প্রধানমন্ত্রী নামা মাত্রই আমরা
আপনাদেরকে সরাসরি সেগুলো দেখানোর চেষ্টা করব। প্রতিটি পয়েন্ট দিয়ে আসলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানানো হবে এবং সবগুলি পয়েন্টেই মোটামুটি নেতাকর্মীরা থাকবেন। এবং আপনাদেরকে আরেকটু তথ্য যোগ করতে চাই যে আসলে এই পুরো প্রোগ্রামটিকে বা পুরো অনুষ্ঠানটিকে এই অভ্যর্থনার যে কর্মসূচি আওয়ামী লীগের পক্ষ থেকে নেওয়া হয়েছে সেটিকে কিন্তু নিশ্চিদ্র নিরাপত্তায় সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী সদা তৎপর রয়েছে। তো এখন পর্যন্ত আমার কাছে এই ছিল প্রধানমন্ত্রীর আগমনের প্রস্তুতির সর্বশেষ খবর। কাজল। দর্শক, কানাডা ও যুক্তরাষ্ট্রের 17 দিনের সফর শেষে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই মুহূর্তে হযরত শাহজালাল বিমানবন্দর টার্মিনাল এলাকার সবশেষ খবরাখবর জানাচ্ছেন সহকর্মী দেবাশিস রায়। দুপুরের সময়ে আরো থাকছে অতিরিক্ত রিকশা এখন রাজধানীর বাড়তি বিড়ম্বনা, বেশি ভাড়া আদায়ের পাশাপাশি অনিয়ন্ত্রিত চলাচলের চরম ভোগান্তি, অঞ্চলভেদে এ বাহন নিয়ন্ত্রণের পরামর্শ নগরবিদদের। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কাল থেকে চালু হচ্ছে ডিজিটাল অ্যাটেন্ডেন্স পদ্ধতি। শিক্ষকরা বিরোধিতা করলেও কর্তৃপক্ষ বলছে স্বচ্ছতার পাশাপাশি নিরাপত্তা নিশ্চিত করাই উদ্দেশ্য। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, খুব শিগগিরই দেশের কওমি মাদ্রাসাগুলোকে স্বীকৃতি দেবে সরকার। সকালে রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে সন্ত্রাস ও জঙ্গি দমন উপলক্ষে আয়োজিত আলেম ওলামা সমাবেশে কথা বলেন তিনি। অনুষ্ঠানে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেন, দেশের কওমি মাদ্রাসাগুলো জঙ্গি তৈরির কারখানা নয়, তাই ঢালাওভাবে কওমি মাদ্রাসাকে দোষারোপ করা যাবে না বলে মন্তব্য করেন তিনি। এটার স্বীকৃতি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দিতে চাচ্ছে, কিন্তু আপনাদেরকে তিনি আহ্বান করেছেন যে আপনারা এক হয়ে কথা বলেন, এক হয়ে আপনারা কি করতে চান সেটা বলেন। আপনাদের যে দাবি, প্রাণের দাবি, আপনাদের কওমি মাদ্রাসার সনদের স্বীকৃতি, সেটা উনি দিবেন। যাদেরকে অভিভাবকরা সঠিকভাবে দিক নির্দেশনা দেয় নাই, তাদের সঠিকভাবে পরিচালিত করে নাই, সেই ইংরেজি শিক্ষিতরাই আজকে জঙ্গি। দুই একটা হয়তো মাদ্রাসা খারাপ থাকতে পারে, কিন্তু ঢালাওভাবে কওমি মাদ্রাসায় আপনি দৌড় দিবেন, অসম্ভব, প্রশ্নই ওঠে না। কওমি মাদ্রাসা কোনো সময় জঙ্গি তৈরির কারখানা না। ধর্ম শিক্ষার যে একটা চর্চা পারিবারিকভাবে, সেটা আমরা আমাদের এখন থেকে অনেক দূরে সরে গেছি। আমরা সেইটাকে চালু করতে হবে। আমার সন্তানদের মানুষ করতে হবে সত্যিকার অর্থে। কেবলমাত্র ইংরেজি শিক্ষায় শিক্ষিত করতে বড় বড় স্কুলে, বড় বড় ইংরেজি স্কুলে বা ইউনিভার্সিটিতে পড়ালেই চলবে না। ঘরে অন্তত প্রাথমিক ইসলামের শিক্ষায় শিক্ষিত প্রত্যেককে করতে হবে। রাজধানী সহ দেশের 7টি বিভাগে একযোগে অনুষ্ঠিত হয়েছে 37তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা। রাজধানীর 123টি সহ 7টি বিভাগের 190টি কেন্দ্রে সকাল 9:30টায় শুরু হয়ে পরীক্ষা 11:30টায় শেষ হয়। পাবলিক সার্ভিস কমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী পরীক্ষার হলে সব ধরনের ইলেকট্রনিক্স ডিভাইস, বই, পুস্তক, ক্যালকুলেটর ছাড়াই পরীক্ষার হলে প্রবেশ করেন পরীক্ষার্থীরা। পরীক্ষা শেষে কোনো অভিযোগের কথা শোনা যায়নি তাদের কণ্ঠে। পরীক্ষার প্রশ্নপত্র মানসম্মত হলেও বাংলা সাহিত্যে অংশ বেশ কঠিন হয়েছে বলে জানিয়েছেন বেশিরভাগ পরীক্ষার্থীরা। এবছর পিএসসির অধীনে সাধারণ ক্যাডারে 465 পদ সহ মোট 1226টি শূন্য আসনের বিপরীতে 2,43,476 জন পরীক্ষার্থী আবেদন করেন। আমার উইকনেস ছিল, আমি পারিনি, কিন্তু প্রশ্নপত্র দেখে আমার মনে হয়েছে ভালো হয়েছে। প্রশ্ন স্ট্যান্ডার্ড হয়েছে, ভালো হয়েছে। প্রশ্ন একটু কঠিন ছিল আগের তুলনায়, দিয়েছি মোটামুটি আর কি। এবারে বিশেষ পরীক্ষা ইনশাল্লাহ অন্যান্য বছরের চেয়ে প্রশ্নটা অনেক ভালোই মনে হয়েছে, যেটা মনে হয়েছে যে অনেক জানার মধ্যেই ছিল। মানসম্মত প্রশ্ন এবং পাশাপাশি এটা আমার কঠিনই মনে হয়েছে আর কি। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2016-17 শিক্ষাবর্ষে ব্যবসায় অনুষদের গ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এদিকে ভর্তি পরীক্ষায় একটি প্রশ্ন কম থাকায় প্রত্যেক পরীক্ষার্থীকে 1 নম্বর করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সকাল 10টায় শুরু হয়ে 11টায় শেষ হয় এই পরীক্ষা। এবছর 1250টি আসনের বিপরীতে ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছে 42,147 জন। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও ক্যাম্পাসের বাইরের মোট 55টি কেন্দ্রে পরীক্ষা হয়। প্রতি আসনের বিপরীতে লড়ছে 33 জন শিক্ষার্থী। পরীক্ষা নির্বিঘ্নভাবে শেষ করতে কেন্দ্রগুলোর বাইরে ছিল আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারি। এদিকে এই প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে দেশের বিভিন্ন জায়গা থেকে আসা মেধাবীরাও ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাবেন বলে আশা প্রকাশ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ.ম.স. আরেফিন সিদ্দিক। বললো যে একটা ভুল হয়েছে, এখানে 7 নাম্বারটা নাই, ওটা স্কিপ করে গেলেই হবে। পরের গুলো অ্যান্সার করবো কিনা আমরা তো বুঝতে পারতেছিলাম না, যে 7-8টাকে কি 7 ধরে অ্যান্সার করবো নাকি 8 থেকে অ্যান্সার করবো, এটা তো একটা কনফিউশন না। ফাইন্যান্সে হ্যাঁ একটু হার্ড ছিল কোয়েশ্চেনটা, অতটা না। সামান্য ভুলের জন্য এখন কি আমাদের বাচ্চাদের কি হবে? প্রতিদ্বন্দ্বিতামূলক একটি ভর্তি পরীক্ষা। আমি আশা করব যে আমাদের মেধা তালিকার ভিত্তিতে আমরা সুষ্ঠুভাবে
সত্যিকারের মেধাবী ছাত্রছাত্রী যারা দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে এসে আজকে পরীক্ষা দিচ্ছে, তাদের অনেকেই আজ এই বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করার সুযোগ পাবে। দেখছেন দুপুরের সময়। দুরন্ত বাইসাইকেল, উড়ে চলো দুরন্ত গতিতে। রাজধানীর শ্যামলীতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের গাড়ি চাপা নিহত হয়েছেন বিজিবি সদস্য আবু তাহের। ভোরে শিশু মেলার সামনে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, নিহত তাহের বিজিবিতে নায়ক হিসেবে কর্মরত ছিলেন। বিজিবির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, শুক্রবার ছুটির দিন থাকায় সোহরাওয়ার্দী হাসপাতালে অসুস্থ ভাইকে দেখে রাস্তা পার হবার সময় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ময়লা বোঝাই একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলে নিহত হন তাহের। পরে পুলিশ তার লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেলের মর্গে পাঠায়। নিহত আবু তাহেরের বাড়ি মানিকগঞ্জের সাটুরিয়ায় বলে জানিয়েছে পুলিশ। অন্যদিকে রাজধানীর পূর্ব গোরান এলাকা থেকে জয়নাল নামের এক হোটেল ব্যবসায়ীর লাশ উদ্ধার করে মর্গে পাঠায় পুলিশ। বৃহস্পতিবার রাত থেকেই তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না বলে জানিয়েছে পরিবার। নিহত শরীরে আঘাতের চিহ্ন রয়েছে বলে দাবি স্বজনদের। হোটেলের বাজার করার জন্য বাসার থেকে টাকা টাকা নিয়ে কারণ বাজারে যাওয়ার উদ্দেশ্যে বাইরে হয়েছে আর কি। আমাদেরকে ফোন দিয়েছে পুলিশে যে এরকম ওর কাছে ওই যারা মোবাইল ওরে মারছে, যারা মোবাইল নিয়ে গেছে সিমটা ফালাই দিয়ে গেছে। গ্যাসের ব্যবহার কমিয়ে ডিজেল ও অকটেনের ব্যবহার বাড়ানোর আহ্বান জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। সকালে নটরডেম কলেজে আয়োজিত বিজনেস ফেস্টিভ্যালে তিনি কথা বলেন। এছাড়াও শীঘ্রই ডিজেলের দাম কমানোর কথা ও এলপিজি গ্যাসের ব্যবহারের সিদ্ধান্তের কথাও জানান তিনি। আমরা গ্যাসের ব্যবহারটা কমিয়ে আনতে চাই, এক। আর দ্বিতীয় কথা হলো তেল এবং অকটেন যেটা আমাদের বাংলাদেশে তৈরি হচ্ছে, অতিরিক্ত মজুদ হয়ে যাচ্ছে, সেটার ব্যবহারটা আমরা বাড়াতে চাই। অকটেন কেন বাড়াতে চাই? অকটেন যেটা আমরা লেড ফ্রি আর কি, আনলিডেড অকটেন, এটার ব্যবহারটা আমরা বাড়াতে চাই। এটা পরিবেশের জন্য ভালো। এখানে কিন্তু আমরা আরেকটা মাধ্যম নিয়ে আসছি, এলপিজি নিয়ে আসতেছি ভবিষ্যতে। দুপুরের সময়ে আরো থাকছে, অনূর্ধ্ব 18 এশিয়া কাপ হকির ফাইনালে আজ ভারতের মুখোমুখি হচ্ছেন বাংলাদেশের যুবারা। প্রথমবারের ফাইনালে পেতে চায় শিরোপার স্বাদ। এবং বাংলাদেশের বিপক্ষে সিরিজ খেলতে সন্ধ্যায় ঢাকা আসছে ইংল্যান্ড ক্রিকেট দল। নিরাপত্তা নিয়ে চিন্তিত নন অধিনায়ক জস বাটলার, খেলতে চান আগ্রাসী ক্রিকেট। শরতের বাতাসে উলুধ্বনি, শঙ্খ আর ঢাকের বাজনা, পরিচিত শব্দগুলো জানান দিচ্ছে বাঙালি জনপদে চলে এসেছেন দেবী দুর্গা। আজ শুভ মহালয়া। পুরাণ মতে এদিন মর্ত্যলোকে দেবী দুর্গার আবির্ভাব ঘটে। নানা আচারের মধ্য দিয়ে মহালয়ার এই দিনে দেশের সনাতন ধর্মাবলম্বীরা আমন্ত্রণ জানিয়েছেন দুর্গতি নাশিনীকে। ভোরের আলো ফোটার পরেই চণ্ডীপাঠ। প্রতি বছর আশ্বিন মাসের শুক্লা পক্ষে দুর্গতি নাশিনীকে মর্ত্যলোকে আমন্ত্রণ জানানো হয়। হিমালয়ের কৈলাসের শিবালয় থেকে পিতৃভূমে 4 সন্তানকে নিয়ে আসেন মহামায়া। এবার তিনি আসছেন ঘোড়ায় চড়ে। পুরাণ মতে যখন আর কোনো আশ্রয় থাকে না, অন্যায় আর অকল্যাণ ঘিরে ধরে চারপাশ, মহিষাসুরের মতো অশুভ শক্তির কাছে পরাজিত হন দেবতারাও, তখন অন্যায়ের বিরুদ্ধে দেবতাদের ক্রোধ আর তেজের সমন্বয়ে আবির্ভাব হয় এক মহাশক্তির, যিনি বধ করেন মহিষাসুরকে, দেবতাদের ফিরিয়ে দেন দেবতালয়। মহালয়া দেখেছি, তারপর আসছি, অনেক মজা হয়েছে। তার কাছে প্রার্থনা করি যেন সবাই ভালো থাকে, সুস্থ থাকে। মঙ্গল কামনার জন্যই তো দুর্গাপূজাটা আসে। হিন্দু শাস্ত্র মতে নানা ঋষি মুনি নানা সময়ে দেবী দুর্গার পূজা করেছেন। তবে রামচন্দ্র রাবণের হাত থেকে সীতাকে উদ্ধারে শরৎকালে পূজা করেন এই মহাশক্তির। ভক্তিতে তুষ্ট হয়ে রামকে বর দেন দেবী। অসময় দেবীর এ আগমনকে অকাল বোধন বলা হয়। অসাম্প্রদায়িক একটি দেশ হোক এবং হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান আমরা সমভাবে কাঁধে কাঁধ মিলিয়ে শান্তিময় একটি দেশ গড়ি। পুজো হচ্ছে 29,395টি, অর্থাৎ পুজোর সংখ্যা আমাদের প্রায় 350টি পুজো বেড়েছে। প্রত্যেকেই এই পুজোর নিরাপত্তা বিধানে তারা অতিমাত্রায় তৎপর। যত্ন আর ভক্তি নিয়ে বাংলাদেশের প্রায় প্রতিটি এলাকায় প্রণতি জানানো হয় দেবী দুর্গাকে। বিজয়া দশমীর পরে আবার ঘোড়ায় চড়ে ফিরবেন মহাশক্তির এ দেবী। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা।
এদিকে শারদীয় দুর্গাপূজায় দশমীর দিন 11 অক্টোবর সন্ধ্যার মধ্যে শোভাযাত্রা শেষ ও রাত 9টার মধ্যে প্রতিমা বিসর্জন করতে দেশের সব পূজা কমিটির প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ। সকালে রাজধানী ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে সংবাদ সম্মেলনে এই আহ্বান জানান পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তাপস কুমার পাল। বিজয়া দশমীর পরদিনই আশুরা উদযাপিত হবে। আমরা যথানিয়মে 11 অক্টোবর বিজয়া শোভাযাত্রা সহকারে প্রতিমা বিসর্জনের সিদ্ধান্ত নিয়েছি। সন্ধ্যার আগে বিজয়া শোভাযাত্রা শেষ করার জন্য বলা হয়েছে এবং রাত 9টার মধ্যে বিসর্জন সম্পূর্ণ করতে হবে। শারদীয় দুর্গোৎসবের উপলক্ষে 3 দিনের ছুটি ঘোষণা করতে হবে। ঈদের মতো বঙ্গভবন, গণভবন, নগর ভবন এবং জেলা পর্যায়ের সরকারি ভবনসমূহ আলোকসজ্জা করতে হবে। দেখছেন দুপুরের সময়। টেল সুপ্রিম চেয়ারের পারফেক্ট শেপ আর ডিজাইন আপনাকে দেয় 100% কমফোর্ট। টেল সুপ্রিম চেয়ার। নির্বাচন কমিশন গঠনের বিষয়ে সরকারকে আলোচনায় বসার আহ্বান জানিয়েছে বিএনপি। সকালে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় এই আহ্বান জানান বিএনপি নেতা শামসুজ্জামান দুদু। বিএনপি নেতা হান্নান শাহের মৃত্যুর পর সরকার তাকে প্রাপ্য সম্মান দেয়নি বলেও অভিযোগ করেন তিনি। প্রধানমন্ত্রীর কাছে আমাদের আহ্বান, আলোচনার উদ্যোগ নেন। সেই আলোচনার বিষয় নির্বাচন কমিশন গঠন। সরকারে যারা মন্ত্রী আছেন তারা অনেকে জেলে ছিলেন, তাদের মুক্তি দাবি নিয়ে হান্নান শাহ বারবার বলেছেন। তিনি ইন্তেকাল করেছেন। আমরা সরকারের কাছ থেকে খুব মর্মান্তিকভাবে লক্ষ্য করলাম, প্রত্যাশিত সম্মানটা আমরা দেখলাম। কুষ্টিয়ায় ট্রাকের ধাক্কায় এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন, আহত হয়েছেন আরো 2 জন। পুলিশ জানায় ভোরে সদর উপজেলায় শান্তিডাঙ্গা এলাকায় ঝিনাইদহগামী বালু বোঝায় একটি ট্রাক পুলিশবাহী ইঞ্জিন চালিত একটি ভ্যানকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন আরিফুল ইসলাম, আমিরুল ইসলাম ও তুষার ইমরান নামে 3 কনস্টেবল। তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক আরিফুল ইসলামকে মৃত ঘোষণা করেন। নিহতের বাড়ি নওগাঁ জেলার বদরগাছি উপজেলার খোঁজাগাড়ি গ্রামে। উৎসবমুখর পরিবেশে নানা ধর্মীয় আচারের মধ্য দিয়ে দেশের বিভিন্ন স্থানে মহালয়া উদযাপন করছেন সনাতন ধর্মাবলম্বীরা। মহালয়াকে কেন্দ্র করে ময়মনসিংহে ভোরেই দুর্গাবাড়ি মন্দিরে সমবেত হন হাজারো সনাতন ধর্মাবলম্বী। এ সময় শঙ্খ, উলুধ্বনি ও চণ্ডী পাঠের মধ্য দিয়ে দেবীকে মর্তলোকে আহ্বান জানান পুণ্যার্থীরা। পরে সমবেত সঙ্গীত, মাতৃবন্দনা আর নৃত্যনাট্যে দেবী দুর্গার অসুর বধ মুগ্ধ করে সকলকে। এদিকে সিরাজগঞ্জের মুজিব সড়কের কেন্দ্রীয় মন্দির প্রাঙ্গণে চণ্ডীপাঠ শেষে মঙ্গল প্রদীপ প্রজ্বলন করে মহালয়ার উদ্বোধন করা হয়। পরে সেখান থেকে একটি র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় দেবী দুর্গার আগমনী সঙ্গীত পরিবেশন করা হয়। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলসে বাংলাদেশি আবুল কালাম হত্যাকাণ্ডে গ্রেফতারকৃত 2 তরুণীর বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। বৃহস্পতিবার ডিস্ট্রিক্ট অ্যাটর্নির দপ্তরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়। গ্রেফতারকৃত রোসা ম্যানুয়েলা বারিয়েন্তাস ও মারিয়া মিশেল এনজোনজা নামের ওই 2 তরুণীর বিরুদ্ধে আবুল কালামকে হত্যার অভিযোগ আনা হয়। দোষী সাব্যস্ত হলে তাদের মৃত্যুদণ্ড অথবা আজীবন কারাদণ্ড হতে পারে। রোসা বারিয়েন্তাসের গুলিতে আবুল কালামের মৃত্যু হয় বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়। তার বিরুদ্ধে গত বছর একটি সেকেন্ড ডিগ্রি ডাকাতির মামলা রয়েছে। বৃহস্পতিবার দুজনেরই জামিন বাতিল করে হাজতে পাঠান আদালত। ঢাকার খিলগাঁওয়ের বাসিন্দা আবুল কালাম লস অ্যাঞ্জেলসের শারমেন ওয়েব বেলার অ্যাভিনিউর একটি লিকারের দোকানে কাজ করতেন। গত 24 সেপ্টেম্বর রাতে 61 বছর বয়সী আবুল কালামকে গুলি করে হত্যা করা হয়। তার গ্রামের বাড়ি কুমিল্লার দাউদকান্দিতে। When first responders got here, they found a man shot inside, and despite efforts খেলার খবর হকি। আগের অর্জন ছাপিয়ে এবার প্রথমবারের মতো অনূর্ধ্ব 18 এশিয়া কাপ হকির ফাইনালে পা রেখেছে বাংলাদেশ। প্রথম শিরোপা জয়ের মিশনে যুবাদের লড়াইটা শক্তিশালী ভারতের বিপক্ষে। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে ভারতকে হারানো দলটি শেষ হাসি হাসবে ফাইনালেও। দলের আর সবার মতো এমনটাই বিশ্বাস ম্যানেজার কাউসার আলীরও। মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বিকাল 3টায়।
এক সময়ে দেশের ক্রীড়াঙ্গনে ক্রিকেট ফুটবলের পরই দর্শকদের পছন্দের তালিকায় ছিল হকির নাম, কিন্তু সময়ের পরিবর্তনে পাল্টেছে দৃশ্যপট। ফেডারেশনগুলোর সঙ্গে ক্লাবগুলোর সম্পর্কের অবনতি সহ নানা কারণে হারিয়েছে হকির জৌলুস। তবে হকির হারিয়ে যাওয়া জনপ্রিয়তায় প্রাণের স্পন্দন এনে দিয়েছে অনূর্ধ্ব 18 দলের খেলোয়াড়রা। এশিয়া কাপ যুব হকিতে যুবাদের দাপুটে পারফরমেন্স হকির মাঠে আগ্রহ ফিরিয়েছে দর্শকদের। গ্রুপ পর্বে ভারত ওমানকে হারানোর পর সেমিফাইনালে শক্তিশালী চাইনিজ তাইপেকে গুড়িয়ে দিয়েছে জাহিদ হোসেন রাজুর শিষ্যরা। জায়গা করে নিয়েছে স্বপ্নের ফাইনালে। আর মাত্র এক ধাপ, প্রথমবারের মতো ফাইনালে ওঠা যুবাদের সামনে এবার শিরোপার হাতছানি। প্রতিপক্ষ শক্তিশালী ভারত। গ্রুপ পর্বে এই ভারতকে হারানোর আত্মবিশ্বাস আছে রুম্মান আশরাফুলদের, তাই সে অভিজ্ঞতা কাজে লাগিয়ে শিরোপা জিততে চায় লাল সবুজের প্রতিনিধিরা। প্রতিপক্ষ হিসাবে যে কেউ আসুক ওইটা কোনো ম্যাটার না। আমরা যদি আমাদের ভালো হকি খেলতে পারি, ইনশাল্লাহ আমরা কিছু করতে পারবো। আমাদের ফাইনাল খেলা, আমরা যে প্ল্যানে খেলতে চাই যেভাবে, ঠিক সেভাবে আমরা খেলবো। পাকিস্তান ইন্ডিয়া কোনো বিশাল ব্যাপার না। আমাদের খেলা যদি আমরা সঠিকভাবে খেলি, যে প্ল্যানে আমরা খেলে আসছি ফার্স্ট খেলা থেকে এই পর্যন্ত, তাতে সাকসেস হওয়ার রেট আমাদের অনেক বেশি। প্রতিপক্ষ ভারত সেমিফাইনালে পাকিস্তানকে হারিয়ে ফাইনালে উঠেছে। স্বাগতিকদের হারিয়ে এবার প্রতিশোধের সঙ্গে শিরোপা জিতে বাড়ি ফিরতে চায় কারিয়াপ্পা ভিজের শিষ্যরা। পারভিন আক্তার, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশের বিপক্ষে সিরিজ খেলতে আজ সন্ধ্যায় জস বাটলারের নেতৃত্বে ঢাকা আসছে ইংল্যান্ড ক্রিকেট দল। এডুইন মর্গান সিরিজ থেকে নাম প্রত্যাহার করায় প্রথমবারের মতো ইংল্যান্ড দলের অধিনায়কত্বের দায়িত্ব পাওয়া বাটলার দেশ ছাড়ার আগে স্থানীয় গণমাধ্যমকে জানান, নিরাপত্তা নিয়ে খুব একটা চিন্তিত নন তিনি, বরং অপেক্ষাকৃত তরুণ দল নিয়েও বাংলাদেশের বিপক্ষে খেলতে চান আগ্রাসী ক্রিকেট। নিঃসন্দেহে এটা একটা দারুণ সিরিজ হতে যাচ্ছে। নিরাপত্তা ইস্যু এখন অতীত। আমরা ক্রিকেট নিয়ে ব্যস্ত এবং ক্রিকেট নিয়েই কথা বলতে চাই। শুধু বাংলাদেশ না, আমাদের জন্য এই সিরিজটি খুবই গুরুত্বপূর্ণ। নিজেদের কন্ডিশনে বাংলাদেশ এখন কঠিন এক প্রতিপক্ষ। গেল 1.5 বছর তারা খেলছেও দারুণ। এমন একটি দলের বিপক্ষে আপনাকে আগ্রাসী মনোভাব নিয়েই খেলতে হবে। দুপুরের সময় এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। সমঝোতা বৈঠকের পর চট্টগ্রাম বন্দরে কন্টেনার পরিবহনকারীদের টানা ধর্মঘট 4 অক্টোবর পর্যন্ত স্থগিত ঘোষণা। ধর্মঘটে অর্থনীতির ব্যাপক ক্ষতি। কানাডা ও যুক্তরাষ্ট্র সফর শেষে বিকেলে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিমানবন্দর থেকে গণভবন পর্যন্ত গণসংবর্ধনা দেবে আওয়ামী লীগ। খুব শিগগিরই দেশের কওমি মাদ্রাসাগুলোকে স্বীকৃতি দেবে সরকার, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। তরুণদের সঠিক ধর্মীয় শিক্ষা দেওয়ার আহ্বান। সারা দেশে 37তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত। 1200 আসনের বিপরীতে প্রায় 2.5 লাখ পরীক্ষার্থী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ ইউনিটের অসম্পূর্ণ প্রশ্নপত্রে ক্ষোভ। শ্রী ভগবতী মহামায়া তুমি ত্রিগুণাত্মিকা। আজ শুভ মহালয়া। শঙ্খের ধ্বনি আর চণ্ডীপাঠের মধ্য দিয়ে দেবী দুর্গাকে মর্তে আবাহন ভক্তদের। দশমীতে রাত 9টার মধ্যে বিসর্জনের আহ্বান পূজা উদযাপন পরিষদের। এই ছিল দুপুরের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়ের।